দেখুন, মৌলবাদী দিয়ে তো আর পেট ভরে না। আপনারা জানেন যে বিএনপি নেতা তিনি বউয়ের শাড়ি পুড়িয়ে বীরত্ব দেখিয়েছিলেন। কেন? নাকি তার স্ত্রী ওই শাড়িটি কিনেছিলেন ভারত থেকে। দেখুন, আমরা দেখতে যাইনি এবং আমাদের দেখার কথাও নয় যে তাদের আলমারিতে একটাই কি ইন্ডিয়ান শাড়ি রয়েছে, তাদের রান্নাঘরে কি ভারতের কোনো চাল রয়ে গিয়েছে, কিংবা ভারতের চিকিৎসা ব্যবস্থায় তাদের হার্টের কোনো সার্জারি হয়েছে কিনা, সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বউয়ের শাড়ি পুড়িয়ে যারা মাতব্বরি দেখিয়েছিলেন, যারা হুঙ্কার ছেড়েছিলেন যে ভারতের আর কোনো প্রয়োজন নেই, আমরা বাড়ির টবে টবে পেঁয়াজ গাছ বসাবো কিংবা বাড়ির ছাদে আলু চাষ করব, এই সমস্ত বক্তব্যগুলো এখন শুকিয়ে গিয়েছে। মৌলবাদ নেতা, অশান্তির প্রতীক, যদিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইউনুস, তিনি আবার নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরেছেন। ভারতবর্ষের কাছে আকুল তার প্রার্থনা, খুব শীঘ্রই ভারত থেকে যদি 50,000 টন চাল সংগ্রহ করতে না পারে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষগুলো যেমন না খেতে পেয়ে মরে যাবে, তেমনি আবার বাংলাদেশের জিহাদিগুলো না খেতে পেয়ে হয়তো মরে যাবে। সেই কারণেই ইতিমধ্যেই নির্লজ্জতার সমস্ত সীমা ছাড়িয়ে ভারত বিদ্বেষী জিগির তুলে সমস্ত রকমের ভারতের বিরুদ্ধে মন্তব্য নিয়ে সরকারি পদক্ষেপ থেকে শুরু করে সবকিছু নেওয়ার পর ভারতের কাছে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিতে একেবারেই দ্বিধাবোধ করছেন না মোহাম্মদ ইউনূস। ভিক্ষার পাত্র নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরেছেন এবং সব জায়গায় দেখেছেন যে ভারত থেকে আমদানিকৃত চাল যে সস্তায় তারা কিনতে পারেন, সেটা তারা আর মাথা খুঁড়লেও কোনো দেশ থেকে পারবে না। তাই মোহাম্মদ ইউনূস খুব চেষ্টা করেছিলেন যে ভারতের কাছে অন্তত ভিক্ষার ঝুলি না পেতে যদি এর থেকে বেশি দাম দিয়ে রাশিয়া কিংবা জার্মানি থেকে এই সমস্ত চাল সংগ্রহ করা যায়, কিন্তু সেই চেষ্টা তার ব্যর্থ হয়েছে। আরও একবার ভিক্ষার ঝুলি নিয়ে ভারতের কাছেই দ্বারস্থ হয়েছে মোহাম্মদ ইউনূস। এবং ভাবতে পারেন, বাংলাদেশকে একসময় সোনার বাংলা বলা হতো, এখনো সম্ভবত বলা হয় সোনার বাংলা। দেখুন, সোনার বাংলা বলা হতো, সোনার খনি ছিল বলে এমনটা নয়, বাংলাদেশে কোনো কালই সোনার খনি ছিল না। কিন্তু বাংলাদেশ নদীমাতৃকার দেশ, এতটাই প্রকৃতি তাকে সম্পদ দিয়েছিল, অন্তত কৃষি কাজে তাদের পরনির্ভরতার কোনো প্রশ্নই ওঠে না। এবং আপনাদের বিগত পর্বে জানিয়েছিলাম যে 1950 থেকে 1970 সাল পর্যন্ত ভারতের সঙ্গে কার্যত টেক্কা দিত এক সময় এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ। পাকিস্তানের থেকে অনেক অংশেই তারা এগিয়ে ছিল, সেই তথ্য আপনাদের সামনে দেখিয়েছিলাম। এমনকি জিডিপিতেও পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ছিল, আত্মনির্ভর ছিল। সেখানে পাট চাষ থেকে শুরু করে সমস্ত ধরনের চাষাবাদে বাংলাদেশকে কোনো দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হতো না। কিন্তু আজকে মোহাম্মদ ইউনূসের এই সমস্ত গরম গরম বক্তব্য কিংবা তার আশ্রয়ে প্রশ্রয়ে যে সমস্ত মৌলবাদীরা মদতপুষ্ট হয়ে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, তাদেরকে বাঁচানোর জন্য ভিক্ষার ঝুলি নিয়ে ভারতের কাছেই দ্বারস্থ হয়েছেন মোহাম্মদ ইউনূস। এবং এটাও বলেছেন যেন ডিসকাউন্ট রেটে ভারত যেন সেই চাল দেয় বাংলাদেশকে। ডিসকাউন্ট রেটের পরিমাণ কি না, প্রতি টন 456.67 ডলার এই মূল্যে তাদেরকে চাল সরবরাহ করতে হবে, না হলে তারা না খেতে পেয়ে বেচারা মারা যাবে। আপনারা বলবেন যে ভারতের কি দরকার এই মুহূর্তে, এটাই তো সেরা সুযোগ, বাংলাদেশকে শায়েস্তা করার জন্য এটাই তো সেরা সুযোগ। দেখুন, অন্য প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল, এই প্রসঙ্গের সঙ্গে কোনো মিল নেই। দেখবেন যে কুকুরে কামড়ালে ডাক্তাররা বলেন যে কুকুরটাকে অন্তত লক্ষ্য রাখতে, বেশ কিছুদিন ধরে লক্ষ্য রাখতে, প্রয়োজন পড়লে তাকে যেন খেতে দেওয়া হয়, তাকে যেন জল দেওয়া হয়, তার শারীরিক সুস্থতার যেন খবর রাখা হয়। তাহলে কি আপনি বলবেন যে কুকুরটার উপর যত্ন নেওয়ার জন্যই ডাক্তাররা এই পরামর্শ দিয়েছে? আসলে কুকুরটাকে যত্ন করতে বলেন ডাক্তাররা এই কারণে যে সেটি কোনো রোগে আক্রান্ত কিনা, সত্যি কি তার কোনো রোগ হয়েছে কিনা সেটা জানার জন্যই ডাক্তারবাবু কিন্তু এই নির্দেশ দেয় পেশেন্ট পার্টিকে। ব্যাস, আর কিছু বলবো না। সমঝদারো কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। যারা বুঝতে পেরেছেন তাদের জন্য এটাই এনাফ। কিন্তু আপনাদের দেখাবো, এই যে ওপার বাংলার সাধারণ মানুষ, হিন্দুরা নিগ্রহ হচ্ছে তো বটেই, কিন্তু সেখানকার মুসলমানরাও তারাও যুদ্ধের জিগির তুলছেন বটে, হিন্দুদের উপর আক্রমণকে তারাও কোথাও কোথাও প্রশ্রয় দিচ্ছেন বটে, সকলের কথা আমি বলছি না। কিন্তু তা সত্ত্বেও তারা আবার সুযোগ পেলেই ভারতে পালিয়ে আসার বিভিন্ন চেষ্টা করছেন। এবং সব থেকে সুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশ, তার কারণ তারা এটাকে সেফ করিডর বলে মনে করে। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশই বলুন, পশ্চিমবঙ্গের এসটিএফ বলুন, তারা কোনো বাংলাদেশিদের চোখে দেখতেই পায় না। এমনিতেই 72টা জায়গা সিল করতে পারেনি। নেপাল এবং ভুটানের সীমানা থেকে ভারতে অনুপ্রবেশ এখন জিরোতে এসে থেকেছে। অর্থাৎ সম্পূর্ণ নর্থ ইস্টের রাজ্যগুলির সহযোগিতাতে বর্ডার সিল করে দিয়ে ভারত এই মুহূর্তে নেপাল এবং ভুটান থেকে কোনো রকমেরই অনুপ্রবেশের আশঙ্কা করছে না। তাদের সব থেকে বেশি আশঙ্কার জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। তার কারণ 72টি জায়গার চেকপোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেড়ে রেখে দিয়েছেন। আপনাদের সামনে ভিডিও দেখাতে চাইবো এর পরিণাম কি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন কারণে
ভারতবর্ষকে সুরক্ষিত করার চেষ্টা করছেন না, এই প্রশ্নটা তুলবেন এবং এই প্রশ্নটা মাথায় নিয়েই ভোটের লাইনে দাঁড়াবেন। আসুন আপনাদের দেখাতে চাইবো যে কি করে হু হু করে রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকছে, আমাদের রাজ্যে ঢুকছে। আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি তার প্রোফাইল থেকে শেয়ার করেছেন। ভিডিওটা প্রথমে দেখুন, তারপরে আসবো ব্যাখ্যায় কিভাবে অনুপ্রবেশকারীরা এই রাজ্যের তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু নেতা নেতৃত্বদের পকেটে সামান্য কিছু টাকা গুঁজে দিয়ে কিভাবে ভোটার কার্ড থেকে আধার কার্ড সমস্ত কিছু জালি নকল করে তারা ভারতের মধ্যে অনুপ্রবেশ সৃষ্টি করছে, সেটা আপনারা দেখুন। এবং কোথাও গিয়ে দেখেছেন যে আমাদের এসটিএফ বা রাজ্য পুলিশ শতপ্রণোদিতভাবে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে? দেখবেন না, এই ভিডিওটা দেখলে আপনারা চমকে যাবেন। দেখুন। এই ভিডিওটা শুভেন্দু অধিকারীর তথ্য অনুযায়ী স্বরূপনগর, হাকিমপুর, বাংলাদেশ সীমান্ত এলাকায়। শুভেন্দুবাবু লিখছেন যে যেখানে স্থানীয় টিএমসি নেতারা প্রত্যেক দিন কমপক্ষে 100 জন অনুপ্রবেশকারীর অবৈধ প্রবেশের সুবিধা করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর বাংলাদেশের সাথে 42 কিলোমিটার সীমান্ত ভাগ করে, 32 কিলোমিটার স্থলসীমানা এবং 10 কিলোমিটার জলসীমানা। এই সবকটি বেড়াবিহীন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় জমি প্রদান করতে অস্বীকার করেন। বুঝতেই পারছেন বন্ধুরা, একটা ভিডিওটা আপনাদের দেখালাম, কি রোমহর্ষ ভিডিও বলুন তো। এইভাবে প্রত্যেক দিন 100 জন করে, কেউ কেউ মুসলমান, কেউ কেউ অত্যাচারিত হিন্দুরা, কেউ কেউ আবার রোহিঙ্গারা সামান্য কিছু পয়সা ওই পকেটে গুঁজে দিয়ে তৃণমূল নেতৃত্বদের তারা পশ্চিমবঙ্গে বসবাস করার জন্য তারা ছাড়পত্র পেয়ে যাচ্ছেন। এরপরে যদি ধরা পড়ে ভালো, আর যদি ধরা না পড়ে তাহলে পশ্চিমবঙ্গে বছরের পর বছর এই ধরনের কত অনুপ্রবেশকারী যে রয়ে গিয়েছে সেটা আপনারা একটু আধটু আশপাশের পান বিড়ির দোকানগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আপনারা বারবার ভোটে জিতিয়ে আসেন, সম্ভবত 2026-এও একেবারে খেলা হবে করতে করতে আপনারা সকলেই ভোট দিয়ে আসবেন, এটা আমি বিশ্বাস করি। আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে 5 বছরের জন্য শাসন করার লাইসেন্স পেয়ে যাবেন 2026-এ, এবং সেটাই চাই ওপার বাংলার মৌলবাদী থেকে শুরু করে ওপার বাংলার জনগণরা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন এই রাজ্যে অবাধে অনুপ্রবেশ করা সম্ভব হবে। কারণ কোনো মতেই সে ভারত সরকার যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাকুতি মিনতি করুক না কেন যে আপনারা জমিটা দিন, সেটা কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না। এবং এই ধরনের অনুপ্রবেশ ঘটা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চুপ করে বসে থাকবে। দেখুন, সম্ভবত আপনাদের গতকাল একটি খবর দেখিয়েছিলাম, এবং আল কায়েদার বাংলাদেশীয় শাখা আনসারুল্লাহ বাংলার কুখ্যাত সমস্ত জঙ্গিরা তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল, এবং অসম পুলিশের এসটিএফ সেটা জানতে পেরে পশ্চিমবঙ্গের এই ধরনের 2 কুখ্যাত জঙ্গিকে আনসারুল্লাহ বাংলার গ্রেপ্তার করেছেন। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনাদের মনে প্রশ্ন জাগে না, কেন আসামের এসটিএফকে পশ্চিমবঙ্গ থেকে 2 জন অনুপ্রবেশকারী জঙ্গিকে গ্রেপ্তার করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তা নিয়ে? কেন পশ্চিমবঙ্গ পুলিশ বা এসটিএফ এর কাছে এই ইনফরমেশন থাকে না? এই মনে প্রশ্নটা কি আপনাদের জাগে না? নাকি পুলিশের ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও আমাদের প্রশাসনের এমন নীতি রয়েছে যার কারণে এইগুলো করতে বাধ্য হন কেউ কেউ? এই উত্তরটা আপনারাই লিখে জানাবেন আরো একটা ভিডিও দেখার পর। আপনাদের আসামের কথা বললাম, আসাম এসটিএফ একেবারে 0 টলারেন্স নীতি তারা নিয়ে চলছে। বর্ডারের থেকে শুরু করে তারা তো সমস্ত জায়গায় জমি তো দিয়েই দিয়েছে, এবং এছাড়াও আভ্যন্তরীণ যদি কেউ চোরাগোপ্তা পথে ঢুকেও যায় তাহলে তারা এসটিএফ এর জালে জড়িয়ে যাচ্ছে। যেটা হিমন্ত বিশ্ব শর্মা, তিনি 0 টলারেন্সের নীতি নিয়েছেন যে ওপার বাংলা থেকে একটা জেহাদিকে এই রাজ্যে থাকতে দেবেন না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হয়তো এটাকেই বলে বসবেন যে সকল ধর্মকে তিনি সমান চোখে দেখেন। অন্য দেশের অনুপ্রবেশকারীদেরও তিনি যদি সমান চোখে দেখেন তাহলে তো আর বলার কিছুই নেই। আপনাদের আরো একটা আমি ভিডিও দেখাবো, শুধুমাত্র আসাম এমনটা ভাববেন না। ত্রিপুরার একটা ঘটনা আপনাদের দেখাচ্ছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা পোস্ট করেছেন। শুভেন্দু অধিকারী লিখছেন যে ত্রিপুরার খোয়াই জেলার সুভাষ পার্কে 2 নাবালিকা সহ 6 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, এবং গোপনে সংবাদের ভিত্তিতে পুলিশ একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে দেখতে পায় যে 6 বাংলাদেশি সেখানে অবস্থান করছে, এবং প্রাথমিকভাবে তাদের কাছ থেকে সমস্ত রকমের অবৈধ পরিচয় পত্র সেটা পুলিশ উদ্ধার করেছে।
তারা কাজের উদ্দেশ্যে নয়াদিল্লি চলে গিয়েছিল এবং ফেরার পথে তারা ত্রিপুরাতে আশ্রয় নিয়েছিল। এরপরে ত্রিপুরার পুলিশ কিন্তু তাদেরকে হাতে নাতে পাকড়াও করে। এদের মধ্যে ছিলেন আয়েশা খাতুন 70 বছর বয়স, মোহাম্মদ কবির 37 বছর বয়স, তানিয়া বেগম 35, মুমিন 23, মোহাম্মদ সাকিব 6 এবং শাহিদা 5। 6জন চলে এসেছেন। আচ্ছা বলুন তো, কোন পরিবারে 6জন বসবাস করে? 6জন চলে এসেছেন এবং হাতে নাতে সেটা পাকড়াও করেছে কিন্তু ত্রিপুরার পুলিশ। আসুন আপনাদের দেখাই এই ভিডিওটা। আর পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আপনারা দেখুন এই ভিডিওগুলো কি রাজ্য পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই কাজটি কেন করছেন না? এটা কি ইচ্ছাকৃতভাবে, নাকি তাদের সেই পারদর্শিতা নেই? সেটা আপনারা নিজের মনের মধ্যে প্রশ্নটা তুলুন। দেখুন এই ভিডিওটি। স্যার, আজকে 5 জনকে আপনারা সুভাষ পার্ক এলাকা থেকে এই বাংলাদেশি কয়েকজনকে আপনারা নিয়ে এসেছেন, মূলত কি কারণে নিয়ে এসেছেন এবং কোথা থেকে নিয়ে এসেছেন? না, আমাদের কাছে খবর ছিল যে খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে 4-5 জন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে। সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেরে ওই 4-5 জন বাংলাদেশিকে পায়, তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাক ভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টারোগেশন করি এবং ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগেল ভাবে ইন্ডিয়াতে এন্টার করে, তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াই এসেছে। কি নাম তাদের? তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মহিলা আর 2 জন বাচ্চা। পুরুষের যে নাম আছে, একজন হচ্ছে কবির আর একজন হচ্ছে মুমিন, কবির আর মুমিন। আর মহিলা 2 জনের নাম হচ্ছে একজন তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন। 2 জন শিশু আর 2 জন শিশু। তাদের বাড়ি কোথায় স্যার? বাংলাদেশে? বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে তাদের বাড়ি। তাদের কাছে কি কি পাওয়া গেছে? তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে, এগুলি তারা স্বীকার করেছে এইগুলি তারা ইলিগেল ভাবে তারা ফোরজারি করে এগুলি বানিয়েছে। ইন্ডিয়ান আই কার্ড পাওয়া গেছে। তারা কেন এসেছে ইন্ডিয়াতে এই বিষয়টি? তারা বললো তারা কাজের উদ্দেশ্যে এসেছে। আরেকটা জিনিস স্যার, তারা কি রোহিঙ্গা এরকম কোনো? না, এখন অব্দি তারা স্বীকার করেনি, তবে আমরা ইন্টারোগেশন চলছে, হলেও হতে পারে। দেখলেন বন্ধুরা কি ভয়ানক ভয়ানক চিত্র, যে কিভাবে ওপার বাংলা থেকে শুধুমাত্রই আপনারা ভাববেন না যে অত্যাচারিত হিন্দুরা তারা বাধ্য হয়ে চলে আসছেন, সেখানকার মুসলমানরাও জানি না কোন উদ্দেশ্যে তারা আসছেন, তাদের একটা বিরাট অংশ, আমি সকলের কথা বলছি না, তাদের একটা বিরাট অংশ অসৎ কাজে এবং নাশকতামূলক কাজের জন্যই আমাদের মূলত এই রাজ্যে আসেন, ভারত বিরোধী কাজের জন্য এই রাজ্যে আসেন। কেউ কেউ আবার ডাক্তার দেখাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বা চাকরির উদ্দেশ্যেও এসে থাকেন। কিন্তু যে কারণেই আসুক, তাদের তো ভারত প্রীতি নেই। কিন্তু এই ধরনের ভারত বিরোধী এলিমেন্টগুলোকে দিনের পর দিন পশ্চিমবঙ্গকে সহ্য করতে হচ্ছে, সেটা আমি আপনি কেউ চাইছি না, তা সত্ত্বেও আমাদের সহ্য করতে হচ্ছে। তার কারণ আমাদের প্রশাসনিক প্রধানের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের আমি আপনি হয়তো ভোট দিই না, কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ খেলা হবে করে হাতে 1000 টাকা নিয়ে কিংবা সবুজ সাইকেল চেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই তৃণমূল কংগ্রেসের ভোটে গিয়ে ভোট দিয়ে দেয়। এই যদি পরিস্থিতি হয়, তাহলে মোহাম্মদ ইউনূসকে একা দোষ দিয়ে লাভ আছে? মোহাম্মদ ইউনূস তো নয় বাইরে থেকে যা করার করছেন, তিনি বেশি কিছু করতে পারবেন না, তার কারণ সামরিকভাবে একেবারেই নগণ্য তিনি। কিন্তু ভারতবর্ষের বুকে যে সমস্ত রাজনৈতিকবিদরা ক্রমশ ভারতবর্ষের ক্ষতি করে যাচ্ছেন রাজনৈতিকভাবে, তাদেরকে কিভাবে আটকানো যায়, এইটা কখনো ভেবেছেন? আপনাদের একটা আমি ছবি দেখাবো, একেবারে শেষের দিকে এসে আপনাদের আমি একটা ছবি দেখাতে চাইছি। দেখুন, এটি একজন শেয়ার করেছেন, এখানে লেখা রয়েছে ইয়োর এনিমি ইজ নট ইন পাকিস্তান। ভালো করে ছবিগুলো একবার দেখে নিন, লেখা রয়েছে ইয়োর এনিমি ইজ নট ইন পাকিস্তান। কে কে আছে? প্রথমের লাইনে আপনারা সকলেই চেনেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, স্ট্যালিন। দ্বিতীয় রোতেও সকলকেই চেনেন, অজিত পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব। তৃতীয় রোতে আপনারা চেনেন হয়তো সকলেই, সেটা হচ্ছে কেজরিওয়াল, আসাউদ্দিন ওয়েসি। তৃতীয় নম্বর হচ্ছে স্ট্যালিনের ছেলে, চতুর্থ নম্বর হচ্ছে মোহাম্মদ জুবের। এবং পরের লাইনটা আমি পড়লাম না, কিন্তু এরা সকলেই কিন্তু কংগ্রেসপন্থী সাংবাদিক।
এই এতগুলো ছবি দেওয়া রয়েছে এবং ওপরে লেখা রয়েছে ইয়োর এনিমি ইজ নট ইন পাকিস্তান। এর মানেটা কি একটু বলতে পারবেন আমাকে? আমি ঠিক বুঝলাম না। আপনারা যারা যারা বুঝলেন আজকের পর্বে দয়া করে এই মানেটা আমাকে একটু যদি আপনারা বুঝিয়ে বলেন, তাহলে আমি কিছুটা উপকৃত হই। তার কারণ প্রত্যেকদিন কিছু না কিছু আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আজকে এই ছবিটার মধ্যে দিয়ে আপনারা কি বুঝছেন সেটা যদি আপনারা ব্যাখ্যা করে লিখতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত, তাহলে লিখতেই পারেন। যাই হোক, আপনারা সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং রাজনৈতিকভাবে সচেতন হন। ভোটের লাইনে কে টাকা দিচ্ছে সেটা খুব একটা বড় কথা নয়। সবথেকে বড় কথা হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কে সেকুলারিজমের নাম করে মৌলবাদীদের সঙ্গে আঁতাত করার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু সব বুঝতে পারবেন। দয়া করে নিজেকে ঠকাবেন না। যদি নিজেকে ঠকান তাহলে নিজের প্রজন্মকেই ঠকিয়ে ফেলবেন, সেই কাজটা করবেন না। অন্তত কিছুটা অনেস্টি রাখুন। নিজের দেশকে বাঁচানোর তাগিদা আপনি ছেড়েই দিন, নিজের সন্তানদের বাঁচানোর তাগিদা অন্তত কিছুটা তো আপনাদের থাকা উচিত। তাই সেই কারণেই 50-100 টাকার লোভে যে সমস্ত তৃণমূল নেতৃত্ব ওই সমস্ত বাংলাদেশি জেহাদিদের বিভিন্ন কার্ড করে দিচ্ছেন, তাদের মতো অন্তত হওয়ার চেষ্টা করবেন না। তার কারণ আমি বিশ্বাস করি যে ওপার বাংলার মৌলবাদীরা তারা যতটা না ভারতের পক্ষে ক্ষতিকারক, তার থেকেও বেশি বড় ক্ষতিকারক যারা এই মাত্র 50, 100, 200 বা 1000 টাকার লোভে বিভিন্ন রকমের আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন কার্ড বানিয়ে দিচ্ছেন ওপার বাংলার কিছু জেহাদিদের। তারা কি মৌলবাদীদের থেকে কি কম কিছু ক্ষতিকারক আমাদের এই দেশের জন্য?